হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো আবারও ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আপনাদের বিভিন্ন কমেন্টের উপর বেস করে আজকের এই ক্লাসটি নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। দেখতে পাচ্ছেন লেখা আছে ফুড এসআই, স্কুল এসআই, এসএলএসটি, ডাব্লিউবিসিএস অ্যান্ড অল কম্পারেটিভ এক্সাম। এছাড়াও বর্তমানে আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ, সরকারি নিয়োগ হবে, সেক্ষেত্রে যে পরীক্ষাগুলি হয়ে থাকবে, এই পরীক্ষাগুলির ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন বারবার আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসে, সেই সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে আপনাদের সামনে হাজির হয়েছি ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের আবারও স্বাগত। আপনারা অবশ্যই প্রশ্নগুলি দেখবেন এবং উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে দেখতে থাকো কী কী প্রশ্ন রাখা হয়েছে। বিষয় হিসেবে ভূগোল, ইতিহাস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই চারটি সাবজেক্ট থেকে এই প্রশ্নগুলি রাখা হয়েছে। আপনারা অবশ্যই দেখবেন এবং প্রশ্নের সাথে সাথে যে বিকল্প অপশনগুলো রয়েছে, সেগুলো অপশনের পরিপ্রেক্ষিতে প্রশ্ন বানিয়ে সেগুলোও বলে দেওয়া হবে এবং তাছাড়াও কিছু কিছু কি পয়েন্ট রাখা হয়েছে, সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। নাম্বার 1 প্রশ্নে বলা হয়েছে জিএমটি ও আইএসটির মধ্যে সময়ের পার্থক্য কত? তো জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম এবং আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ গ্রিনিচ মিন টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে সময়ের পার্থক্য কত? তো দেখি নাম্বার এতে কী বলেছে, 4 ঘন্টা 30 মিনিট। বিতে বলা হয়েছে 6 ঘন্টা 33 মিনিট। হবে না, হবে না। সিতে বলা হয়েছে 5 ঘন্টা 30 মিনিট। তো আমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আমরা কি পয়েন্ট হিসাবে দেখতে পাচ্ছি, জিএমটি গ্রিনিচ মিন টাইম অর্থাৎ লন্ডন, এই সময়টা লন্ডনে 1884 সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই চলতে থাকে এবং পৃথিবীর বুকে এটাকে 0 ডিগ্রিতে প্রকাশ করা হয়। অর্থাৎ গ্রিনিচ যে মেন টাইম, সেটা পৃথিবীর যে মেরিডিয়ান, সেই মেরিডিয়ান হিসেবে 0 ডিগ্রিতে প্রকাশ করা হয়। তারপরে আইএসটির পুরো নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা আমাদের ভারতের মধ্যে ধরা হয়। তাহলে আমরা দেখতে পেলাম লন্ডনের সাথে ভারতের যে সময়ের পার্থক্য, সেটা হচ্ছে আমাদের 5 ঘন্টা 30 মিনিট। এবার 2 নম্বর প্রশ্নে দেখব বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি মাত্রায় উপস্থিত গ্যাসটি হলো। এ নম্বরে বলা হয়েছে অক্সিজেন 20.94%, বিতে বলা হয়েছে CO2 0.033%, সিতে বলা হয়েছে H2O মানে জল সামান্য পরিমাণে রয়েছে, ডিতে বলা হয়েছে N2 78.08%। তো আমরা জানি বায়ুমণ্ডলের সব থেকে যে গ্যাসটি সর্বাধিক পরিমাণে রয়েছে, সেটি হলো নাইট্রোজেন, যার পরিমাণ হচ্ছে 78.084%। তো আমাদের অপশানে আছে 78.08%। তো ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ইজ কারেক্ট অ্যান্সার। তো আমরা জানি যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.94%। যদি বলতো বায়ুমণ্ডলের দ্বিতীয় দীর্ঘতম গ্যাসটির নাম কি, তাহলে অক্সিজেন হতো এবং অক্সিজেন মানুষের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। এমনকি অক্সিজেন ছাড়া আমরা আগুন জ্বালাতে পারবো না। কার্বন ডাইঅক্সাইড, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, গাছ গ্রহণ করে, বৃক্ষ গ্রহণ করে, আর অক্সিজেন মানব জাতি গ্রহণ করে। H2O জল, এই জলেরও ভূমিকা অতি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলে। H2Oর পরিমাণটা খুব সামান্য পরিমাণে রয়েছে বায়ুমণ্ডলে। এবার নাম্বার 3 প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো। দেখো, আমরা জানি যে পরীক্ষায় একটা বায়ুমণ্ডল থেকে গ্যাস থেকে প্রশ্ন থাকবেই, ওজোন স্তর গ্যাস এবং বিভিন্ন বায়ুমণ্ডলের যে 6টি স্তর রয়েছে, সেই স্তর থেকে প্রশ্ন থাকবেই। তো আমাদের ভাবতে হবে বা আপনাদেরও ভাবতে হবে যে প্রশ্ন কোন জায়গা থেকে টার্গেট করছে। তো অর্থাৎ বায়ুমণ্ডল থেকে প্রশ্ন একটা না একটা থাকবেই, এটা নিশ্চিত। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বায়ুমণ্ডল থেকে এই গ্যাসগুলি এবং ওজোন স্তর অবশ্যই আপনারা পড়ে যাবেন। এখান থেকে এই যে ওজোন, মন্ট্রিল প্রোটোকল 1887 সালে মন্ট্রিল প্রোটোকল ঘটে ওজোন স্তর সুরক্ষার জন্য, এবং কার্বন ডাইঅক্সাইড কিয়োটো প্রোটোকল 1897 সালে। এই দুটো প্রশ্ন অবশ্যই আপনারা দেখে যাবেন। নাম্বার 3তে বলা হয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান অভয়ারণ্য। দেখো, অভয়ারণ্য থেকে ন্যাশনাল যে পার্ক রয়েছে, সেই ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন আসবেই আসবে। কি বলা হয়েছে প্রশ্নে? পৃথিবীর একমাত্র ভাসমান অভয়ারণ্য হলো
এতে বলা হয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটি আমাদের আসামে রয়েছে। বিতে বলা হয়েছে দচিগ্রাম ন্যাশনাল পার্ক, জম্মু কাশ্মীরে রয়েছে। সিতে বলা হয়েছে কাইবুল নামজাও ন্যাশনাল পার্ক, মণিপুরে রয়েছে। সজনেখালি ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে রয়েছে। তো ভাসমান অভয়ারণ্য নয়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এ নাম্বার হবে না। দচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে, এটাও হবে না। কাইবুল লামজাও যে ন্যাশনাল পার্ক রয়েছে মণিপুরে, সেটাই হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান অভয়ারণ্য। তো আমাদের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সজনেখালি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, দক্ষিণ 24 পরগনায়, অবশ্যই মনে রাখবে। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে অভয়ারণ্য থেকে প্রশ্ন আসবেই, সুতরাং অভয়ারণ্যগুলো ভালো করে পড়ে যাবে। এছাড়াও কি পয়েন্ট হিসাবে দেখে নাও, খানা বার্ড সেঞ্চুয়ারি রাজস্থানে যেটা রয়েছে, ভারতের পক্ষী অভয়ারণ্য। যদি বলে ভারতের পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে এবং নাম কি, তাহলে রাজস্থান রাজ্যে রয়েছে, যার নাম হচ্ছে খানা বার্ড সেঞ্চুয়ারি। এবার গির অভয়ারণ্য, যেটা গুজরাটে রয়েছে, সিংহ। এই জায়গাটা গিয়েছিলাম, একটু ভয়ঙ্কর লাগে, কারণ যে সিংহগুলো আছে গাড়িতে ঘোরার সময় একদম আমাদের উপর মনে হয় উঠে পড়ে লেগে যায়। তো অবশ্যই গির অরণ্যে সিংহের জন্য বিখ্যাত, যেটা রাজস্থানে রয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বলা হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে মূলত কী ধরনের বৃষ্টিপাত ঘটে। মৌসুমি একটি আরবি শব্দ, যা মৌসুম থেকে এসেছে, যার অর্থ ঋতু। অবশ্যই আমরা জানি এ কথাটা। তো কি বললাম, মৌসুমি একটি আরবি শব্দ যার অর্থ ঋতু, এটা মৌসুম শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। তো প্রশ্নে বলা হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে মূলত কী ধরনের বৃষ্টিপাত ঘটে। এ নম্বরে বলা হয়েছে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাদ বৃষ্টিপাত, সবগুলি প্রযোজ্য। তো অবশ্যই মৌসুমি বায়ু আমাদের পরিচলন বৃষ্টিপাত হবে না, এখানে হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। বি নাম্বার সঠিক উত্তর। শৈলক্ষেপ জানি আমরা পাহাড়ের প্রতিবার ঢালে, এটা প্রতিবার ঢাল, পাহাড়ের প্রতিবার ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে, অনুবার ঢালে ঘটে না। তো অবশ্যই মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে যে বৃষ্টিপাত ঘটে, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়, অবশ্যই ভারতে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঝরে পড়ে। ঘূর্ণবাদ হবে না। আর পরিচলন বৃষ্টিপাতকে বলা হয় 4 o'clock রেন, অবশ্যই মনে রাখবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। তো অবশ্যই IUCN এর যে হেডকোয়ার্টার বা কার্যালয়, সেটি কোন দেশে অবস্থিত, সেই প্রশ্নে বলা হয়েছে। এ নম্বরে বলা হয়েছে সুইজারল্যান্ড, বি নম্বরে USA, সি নম্বরে ইন্ডিয়া, ডি নম্বরে পাকিস্তান। তো IUCN এর যে কার্যালয় অবস্থিত, সেটা হচ্ছে সুইজারল্যান্ড, ইজ দ্য রাইট অ্যান্সার। সুইজারল্যান্ডের যে মর্গেজ শহর, 1948 সালে এই IUCN গঠিত হয়। অবশ্যই মনে রাখবে। কি পয়েন্ট হিসাবে দেখো কি বলা হয়েছে, সুইজারল্যান্ড মর্গেজ শহর 1948 লিখে দেওয়া হয়েছে। তারপর রেড ডাটা বুক, এই IUCN যে বিপন্ন প্রাণী প্রজাতি রয়েছে, সেই রেড ডাটা বুককে IUCN সংস্থাটি দেখভাল করে। এর যে উদ্দেশ্য বা অবজেক্টিভস, সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে বিপন্ন প্রজাতিকে রক্ষা করা। এবং ফুল ফর্ম এখানে লিখে দেওয়া হয়েছে, দেখে নাও, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। তো অবশ্যই প্রশ্নগুলি ভালো লাগলে লাইক শেয়ার বন্ধুদের মাঝে করে দেবে, এবং ফারুক স্টাডি সেন্টার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কবে গান্ধী আরউইন চুক্তি ঘটে। এ নম্বরে বলা হয়েছে 1906 সালে, না হবে না। 1906 সালে মুসলিম লীগ সংগঠিত হয়। 1931 সালে। এবং সি নম্বরে বলা হয়েছে 1942 সালে, না এটা হবে না। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়। ডি নম্বরে বলা হয়েছে 1914 সালে, যখন ভারতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো অবশ্যই আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি ঘটে। 7 নম্বরে বলা হচ্ছে গদর কথার অর্থ কী। গদর আমাদের একটা আঞ্চলিক ভাষায় প্রচলিত, যে গদর গদর করিস না। তো এই দেখো, এই গদর। তো গদর শব্দের অর্থ হচ্ছে আমাদের এখানে এ নম্বরে বলেছে বিপ্লব, বি নম্বরে জড়িয়ে ধরা, সি নম্বরে মিত্রতা, কোনোটিই নয়। তো অবশ্যই এখানে গদর শব্দের উত্তর হচ্ছে বিপ্লব, ইজ দ্য রাইট অ্যান্সার। আর জড়িয়ে ধরা, এখানে দেখো, এই জড়িয়ে ধরা কথাটি অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে চিপকো মুভমেন্টের সাথে। চিপকো মুভমেন্ট উত্তরাখণ্ডের মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে আদিবাসী মহিলারা যে গাছকে জড়িয়ে ধরে রেখেছিল এবং প্রতিবাদ করেছিল,
সেই অর্থে এখানে জড়িয়ে ধরা কথাটি আমরা বলতে পারি। তো অবশ্যই মিত্রতা মানে বন্ধুত্ব, তো এটা হবে না, অবশ্যই বিপ্লব বা যুদ্ধ স্বরূপ যেটা আমাদের সামনে উঠে আসে তাকে আমরা গদর বলে জানি। তারপরে 8 নম্বরে বলা হয়েছে হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন। হাইকোর্টের বিচারক, আমরা জানি হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট বড়, তো হাইকোর্টের যে কর্তা সেই কর্তা অর্থাৎ বিচারক কত বছর বয়সে অবসর নেন। এ নাম্বারে বলা হয়েছে 65 বছর, বি নাম্বারে 62 বছর, সি নাম্বারে 55 থেকে 65 বছর, সি নাম্বারে 67 বছর। তো আমাদের জানি সুপ্রিম কোর্টের যে বিচারক তিনি 65 বছরই অবসর নেন। তো আমাদের এখানে হাইকোর্ট বলেছে বলে 65 বছর উত্তর হবে না, 62 বছর, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর বলেছে 55 থেকে 65, না এটা তো কোনো মতেই হবে না। 67 বছর, এটা হবে না। ভারতের যদি বলে মানুষের গড় আয়ু কত, তাহলে 67 বছর মনে রাখবে। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ভারতের পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি কার্যকরী। তো অবশ্যই আমাদের ভারতের যে পার্লামেন্ট সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। তো ভারতের পার্লামেন্ট অবশ্যই ক্ষমতার যে অধিকারী, দেখে নিই আমরা কি বলেছে। এ নাম্বারে বলেছে রাজ্যসভা, বি নাম্বারে লোকসভা, সি নাম্বারে এ বি উভয়, মানে রাজ্যসভা আর লোকসভা উভয়কে বোঝানো হয়েছে, ডি নাম্বারে বলা হয়েছে রাষ্ট্রপতি। তো প্রশ্নে দিয়েছে বিকল্প, তো আমরা দেখে নিব বিকল্পে কি বলা হয়েছে, শুধুমাত্র এ, মানে পার্লামেন্টের সবার যে বেশি কার্যকরী ক্ষমতা রয়েছে সেটা কি এ, অবশ্যই রাজ্যসভা হবে না। রাজ্যসভা মানে উচ্চকক্ষ, রাজ্যসভা উচ্চকক্ষ, তো অবশ্যই হবে না। 2 নম্বরে বলা হয়েছে শুধুমাত্র বি, হ্যাঁ হতে পারে। তারপর 3 নম্বরে বলা হয়েছে এ বি সি প্রযোজ্য, এ বি সি কি তিনটাই প্রযোজ্য, কখনো নয়, এটাও হবে না। শুধুমাত্র বি ও সি ডি, বি সি ডি, না এটা হবে না, তাহলে এটাও হবে না। তাহলে কি পড়ে থাকে, রাষ্ট্রপতি হবে না, তাহলে আমাদের পড়ে থাকছে শুধুমাত্র বি, তাহলে 2 নম্বর অপশান সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানব শরীরে কতগুলি ক্রোমোজোম উপস্থিত। দেখো লাইফ সায়েন্সের প্রশ্ন, বায়োলজি বলেছে মানব শরীরে কতগুলি ক্রোমোজোম থাকে। আমরা জানি মানব শরীরে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, 23 জোড়া। তো কি বলা হয়েছে 44টি, 46টি, 22টি, 64টি। তো অবশ্যই 23 জোড়া মানে হচ্ছে 46টি। তো 46টি হচ্ছে মানুষের টোটাল ক্রোমোজোম, তার মধ্যে অটোজোম হচ্ছে বা অ্যালোজোম হচ্ছে 44টি বা 22 জোড়া, এবং 2 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেরকম XX, মহিলাদের XX ক্রোমোজোম থাকে আর পুরুষদের থাকে XY। তাহলে এ হচ্ছে সেক্স ক্রোমোজোম 2টি এবং অটোজোম 44টি, এগুলো ধরেই মোট 46টি। তাহলে যদি ক্রোমোজোম সংখ্যা বলে তাহলে 46টি, যদি অটোজোম সংখ্যা বলতো তাহলে 44টি হতো। তো এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, নিচের কোনটি ভেক্টর রাশি নয়। আমরা জানি ওজন, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, সরণ, এই 6টি ভেক্টর রাশি, বাকিগুলো সব স্কেলার রাশি। যেমন আমরা ইংরেজিতে পড়ি আর্টিকেল 3টি এ এন দা, বাকি সব প্রিপোজিশন, সেরকমভাবে আমরা মনে রাখবো ওজন, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, সরণ। তো আমরা দেখতে পাচ্ছি ওজন একটি ভেক্টর রাশি, ত্বরণ একটি ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি, শক্তি বা কার্যকারী শক্তি বা কার্যক্ষমতা এটি হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো এখানে বলা হয়েছে ভেক্টর রাশি নয়, তাহলে এই 3টা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম, ওজন, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, ভর, বেগ, সরণ, এই 6টি ভেক্টর রাশি। পৃথিবীতে যা কিছু আছে সবগুলোই হচ্ছে স্কেলার রাশি। তো আমরা অবশ্যই এরকমভাবে মনে রাখবো যে ওজন, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, সরণ, এই 6টি ভেক্টর রাশি, বাকি সবই স্কেলার রাশি। তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে শক্তি। তো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং এরকম ধরনের আরও যদি ক্লাস প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক দিয়ে আপনার উপস্থিতি জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।